আজকে একটা ন্যারেশন চেঞ্জের এক্সেপশনাল কেস লেখা হয়েছে ওপরে। ন্যারেশন চেঞ্জ ইন কেস অফ ভোকেটিভস। ভোকেটিভস সম্পর্কে আগে একটু বলি যে জিনিসটা কি। সংজ্ঞায় লেখা হয়েছে ভোকেটিভস কি জিনিসটা, সম্বোধন সূচক শব্দ। ডেফিনেশন করা হয়েছে ভোকেটিভস আর দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস। ভোকেটিভস হলো সেই সমস্ত শব্দ বা ফ্রেজ, শব্দ সমষ্টি ডিরেক্টলি ইউজড, যেগুলো সরাসরি আমরা ব্যবহার করি টু অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? কাউকে সম্বোধন করা। টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স অর দ্য লিসনার্স। কোনো একজন শ্রোতা বা যারা শোনেন আর কি, যিনি লিসনার, তাকে সরাসরি সম্বোধন করার জন্য আমরা যে সমস্ত ওয়ার্ডসগুলোকে ব্যবহার করি বা ফ্রেজগুলোকে ব্যবহার করি তাকেই বলা হয় ভোকেটিভ। এবার ভোকেটিভসগুলো তার যদি প্রকৃত অর্থে একটা স্থানটা আমি দেখাই কিভাবে ভোকেটিভসটা অবস্থান করে। ধরো এখানে বলা হলো, এক্সাম্পল দিই, ফাদার, সবাই লিখবে ফাদার সেড। ফাদার সেড, বাবা বললেন। তপন go to the market. Immediately. দেখো এই যে ডাইরেক্ট ন্যারেশনটা আমি এখানে তুলে দিচ্ছি বা লিখেছি, এখানে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের প্রথমে একটা প্রপার নাউন বসে আছে। কে সেটা? তপন। তো এখানে বক্তা, এই ডাইরেক্ট ন্যারেশনের কথক বা বক্তা হচ্ছেন বাবা, ফাদার। বাবা সরাসরি কাকে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে? তপনকে, তাই তো? আমি এটা তো এভাবেও লিখতে পারতাম, ফাদার সেড টু তপন, কমা দিয়ে গো টু দ্য মার্কেট ইমিডিয়েটলি, হতো তো নাকি? এটা তোমরা শিখেছো অলরেডি। কিন্তু এখানে তেমন ভাবে নেই। তপন যে যাকে অ্যাড্রেস করা হচ্ছে, যাকে সম্বোধন করা হচ্ছে, সেই তপন বা এখানে যিনি লিসনার কোথায় আছেন, তার নামটা কোথায় লেখা হয়েছে না, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে একদম সরাসরি তাকে সম্বোধন করে বলা হচ্ছে বাবা বললেন। বাবা বললেন, কি বললেন? তপন এখনই বাজারে যাও। তাহলে বক্তা শ্রোতাকে সরাসরি অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, এটাই হচ্ছে ভোকেটিভস। তাহলে এই যে একটা ওয়ার্ড যাকে ব্যবহার করা হয়েছে শ্রোতাকে অ্যাড্রেস করার জন্য বা সম্বোধন করার জন্য, একেই বলা হবে ভোকেটিভ। ভোকেটিভ মানে কি? সম্বোধন সূচক শব্দ বা শব্দ সমষ্টি। এবার আমি এটা ওখানে এটাই বললাম যেটা ডেফিনেশনে লেখা হয়েছে যে ভোকেটিভস কি না, ভোকেটিভস আর দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস। ভোকেটিভস হলো সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি ডিরেক্টলি ইউজ, যেগুলো সরাসরি ব্যবহৃত হয় টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স, শ্রোতাকে সম্বোধন করার জন্য। এবার এখানে আমরা কয়েকটা ভোকেটিভের প্রকারভেদ বা ধরন নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভোকেটিভস। কতগুলো ভোকেটিভস বা সম্বোধন সূচক শব্দের প্রকারভেদ। এর দায়ে কি লেখা হয়েছে? লেখা হয়েছে প্রপার নাউন্স ইউজড অ্যাজ ভোকেটিভস। আমরা যখন ভোকেটিভ হিসেবে প্রপার নাউন বলতে কোনগুলো? যার দ্বারা নাম বোঝাবে, ব্যক্তির নাম, স্থানের নাম, তাই তো? তো এখানে ব্যক্তির নামই বেসিক্যালি ব্যবহার করা হয়। তো সেখানে বলা হচ্ছে ইফ দ্য প্রপার নাউন্স আর ইউজড অ্যাজ ভোকেটিভ। যদি আমরা দেখি যে ভোকেটিভ হিসেবে কি আছে, প্রপার নাউন আছে, তখন দে আর ইউজড, এখানটা ভালো করে দেখো, হাইলাইট করা আছে, আন্ডারলাইন করা আছে। কি বলা হচ্ছে? দে আর ইউজড অ্যাজ অবজেক্টস, সেগুলোকে ব্যবহার করা হয় অবজেক্ট হিসেবে আফটার দ্য আরভি। আরভি মানে কি? শর্টে বলা হয় রিপোর্টিং ভার্বকে আমরা অ্যাব্রিভিয়েশনে বলি আরভি। আরভি কোথাকার? ইন ইনডাইরেক্ট ন্যারেশন। যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কনভার্ট করব, চেঞ্জ করব, সেই সময় যদি আমরা দেখি
যে ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে কোনো ভোকেটিভ আছে এবং সেটা কি প্রপার নাউন, তখন ওই প্রপার নাউন ভোকেটিভটা কি হবে ইনডাইরেক্ট নারেশনে গিয়ে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে যাবে। মাথায় ঢুকছে সবার কি বললাম? তাহলে দেখো এই যে আমি এক্ষুনি একটা এক্সাম্পল তুললাম, এই যে লিখেছি ফাদার সেড তপন গো টু দ্য মার্কেট ইমিডিয়েটলি, এইখানে আমি পাচ্ছি ভোকেটিভকে, না এটা হচ্ছে প্রপার নাউন, তাই তো? সবাই বুঝতে পারছো ভোকেটিভ জিনিসটা কি বুঝতে পারছো তো? এইটাকেই বলা হচ্ছে ভোকেটিভ। এখানে ভোকেটিভ হিসেবে কে আছে? তপন। তপন একটা প্রপার নাউন, আর সেটা কি করতে হবে বলা হচ্ছে নিয়মে কি প্রপার নাউন্স ভোকেটিভস গুলো কি হবে, দাও যেগুলো ধরো নাম বোঝাবে তাপস, রজত, অনিল, এখানে তপন দেওয়া আছে, সেগুলো কি হবে চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে যাবে অবজেক্টস অফ আরভি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব কোনটা? এইটা রিপোর্টিং ভার্ব সেড। এবার আমাকে সেডকে যে আমি আমাকে চেঞ্জ করতে হবে, আমি তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতেছি, তাহলে আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। গো টু দ্য মার্কেট ইমিডিয়েটলি, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? ইম্পারেটিভ তো, যা দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এইসব বোঝায় তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে গো টু দ্য মার্কেট ইমিডিয়েটলি, বাবা তপনকে বলছে এখনই বাজারে যাও, কি করা হচ্ছে? ফোর্স অফ দ্য সেন্টেন্সটা কি? আদেশ করা হচ্ছে। তাহলে আদেশ করা হলে আমি রিপোর্টিং ভার্ব সেটটাকে চেঞ্জ করব কিসে? কি চেঞ্জ হবে? আর একটু বল, অর্ডার, তাই তো? মুখে কি হচ্ছে সব? ফাদার সেড, বাবা বললেন, সেটটা চেঞ্জ হবে কি হবে? অর্ডার্ড। তাহলে আমি অর্ডার কেন করছি? সেটটা পাস্ট টেন্সে আছে বলে। যদি সে থাকতো অর্ডার হতো, যদি সেজ থাকতো তাহলে হতো অর্ডারস। তাহলে এখানে অর্ডার্ড কেন করা হচ্ছে? সেট রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে বলেই। তাহলে ফাদার, এটা সলভ করলে কি হবে? দেখো ফাদার অর্ডার্ড, আমি রিপোর্টিং ভার্বটাকে অর্ডার্ড করলাম। এবার আমার নিয়মে বলা হয়েছে কি, যখন ভোকেটিভটা থাকবে প্রপার নাউন কোনো ওয়ার্ড থাকবে তখন সেটা সরাসরি কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসে যাবে, মানে তপনটা চলে আসবে এরপরে। তাহলে অর্ডার্ড তপন, ফাদার অর্ডার্ড তপন। এবার বাকি অংশটা যেরকম সাধারণভাবে ন্যারেশন করা হয় সেভাবে তোমরা করবে। এটা কি আছে? ইম্পারেটিভে আছে। তাহলে ইম্পারেটিভের লিঙ্কার হিসেবে কি বসে? দ্যাট বসবে। কি বসবে? এর যে ভার্ব তার ইনফিনিটিভ ফর্ম হবে, অর্থাৎ টু। তাহলে টু গো টু দ্য মার্কেট লিখো, টু গো টু দ্য মার্কেট ইমিডিয়েটলি। বুঝা গেছে তো ব্যাপারটা কি হলো? বুঝা গেছে তো? যখন আমরা ভোকেটিভ কোনো প্রপার নাউন পাবো তখন সেটাকে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করার সময় কি করতে হবে না, রিপোর্টিং ভার্বের পরে ওই ভোকেটিভটা অবজেক্ট হিসেবে বসে যাবে। বুঝা গেছে? পরের নিয়মে আসো। পরের নিয়মটা কি আছে, কি বলা হয়েছে? যখন ভোকেটিভটা প্রপার নাউন আর হবে না, নন প্রপার নাউন্স হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভোকেটিভটাকে হ্যান্ডেল করব, কিভাবে আমরা সেটাকে প্রয়োগ করব? বলা হচ্ছে নন প্রপার নাউন্স অ্যাজ ভোকেটিভস। যখন ভোকেটিভটা কোনো প্রপার নাউন নয়, নন প্রপার নাউন্স হবে। নন প্রপার নাউন্স সাচ এজ জেন্টলম্যান, ব্রাদার্স, সিস্টার্স, এইসব ওয়ার্ড যখন থাকবে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে কি হবে? তখন এটসেট্রা আর জেনারেলি প্রিসিডেড বাই অ্যাড্রেস অ্যাজ অথবা অ্যাড্রেসিং অ্যাজ। সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেস অ্যাজ বা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করব। দেখো মেথডে বলা হচ্ছে নন প্রপার নাউন্স, ওগুলো কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ বা অ্যাড্রেস অ্যাজ, তারপরে প্লাস দ্য লিসনার লিখতে হবে। তাহলে আমি কিভাবে করব দেখো, প্রয়োগটা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। সবাই লিখো, ওর জায়গায় এক্সাম্পল দেওয়ার জায়গায় লেখো।
দেখো এখানে লেখা হয়েছে ফাদার সেড টু দ্য গেস্টস, বাবা অতিথিদেরকে বললেন, যারা অতিথি আসছে গেস্টরা এসেছে তারা বলছে, জেন্টলম্যান, ভদ্র মহোদয়গণ, টেক ইউর টেবিল প্লিজ, অনুগ্রহ করে আপনারা টেবিলে বসুন। টেবিল খান নয়, টেক মানে গ্রহণ করা, টেবিল গ্রহণ করুন মানে টেবিলের কাছে বসতে বলা হচ্ছে, খাওয়ার টেবিলের কাছে, হ্যাঁ, গোগ্রাসে খাওয়ার জন্য। ফাদার সেড টু দ্য গেস্টস, তাহলে কাকে বলেছে? জেন্টেলম্যান মানে কারা? কাদেরকে বলা হচ্ছে? জেন্টেলম্যান, গেস্টদেরকে বলা হচ্ছে। তাহলে এই যে গেস্টস, এরা হচ্ছে এখানে অডিয়েন্স বা শ্রোতা, তাদেরকে সম্বোধন করেছেন কি বলে? না জেন্টেলম্যান বলে। এই জেন্টেলম্যানটা হচ্ছে এখানে ভোকেটিভ। জেন্টেলম্যান কেন বলা হয়েছে? অতিথি তো একজন নয়, অনেক অতিথি আসছে, এই জন্য প্লুরাল ফর্মে জেন্টেলম্যান বলা হয়েছে। মানে ভদ্র মহোদয়গণ, আপনারা আসন গ্রহণ করুন। এই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে কি করতে হবে না, এই ভোকেটিভের সামনে আমাকে অ্যাড্রেস অ্যাজ বা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করতে হবে। কিরকম ভাবে ব্যবহার করব? তাহলে আমি লিখতে পারি যে গেস্টদেরকে বা অতিথিদেরকে জেন্টেলম্যান বলে সম্বোধন করে বাবা তাদের বললেন আসন গ্রহণ করতে বা টেবিল গ্রহণ করতে। তাহলে শুরুতেই আমরা লিখবো অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মানে সম্বোধন করে তাদেরকে, অ্যাড্রেসিং দ্য গেস্টস, তাই তো? কি বলে? অ্যাজ জেন্টেলম্যান। এটা আগে লিখো, অ্যাড্রেসিং the guests as gentlemen তাহলে এই যে আমি এখানে পেলাম জেন্টেলম্যান, এই ভোকেটিভসটা, এইটুকুর জন্য আমাকে এই অংশটা লিখতে হয়েছে। দেখো শুধুমাত্র রিপোর্টেড স্পিচের শুরুতে থাকা এই যে ভোকেটিভটা, এইটাকে ব্যবহার করার জন্য আমাকে এই বাড়তি কথাটা লিখতে হয়েছে, অ্যাড্রেসিং দ্য গেস্ট অ্যাজ জেন্টেলম্যান। এবার মনে মনে ভাবো, এটা নেই এখানে, তুমি কি করবে? তুমি কি লিখবে? বাবা কি করেছে? দেখো প্লিজ বলা হচ্ছে তো, মনে করে এই জেন্টেলম্যান আর নেই এখানে, এটাকে বাদ দিয়ে দেখো, ওটা আর নেই। মনে করো বাবা বলছে ফাদার সেড টু দ্য গেস্টস টেক ইউর টেবিল প্লিজ, তুমি কি লিখবে? এবার তুমি লিখো বাবা ফাদার রিকোয়েস্টেড, তাই তো? আর তুমি জেন্টেলম্যান বা গেস্ট লিখবে না, তুমি দেম লিখবে, কারণ তুমি ইতিমধ্যে লিখে ফেলেছো অ্যাড্রেসিং দ্য গেস্ট অ্যাজ জেন্টেলম্যান। গেস্টদেরকে জেন্টেলম্যান বলে সম্বোধন করে বাবা তাদেরকে অনুরোধ করলেন, তাই তো? ফাদার রিকোয়েস্টেড, আর তুমি গেস্ট লিখবে না, কি লিখবে? দেম। তাহলে লিখো ফাদার, সরি, ফাদার, রিপোর্টিং ভাবটা কি বললাম, কি হবে? অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড আমি বললাম লিসনার, আর আমরা নাউন লিখবো না, এখানে প্রোনাউন দেম করব। দেম কি করতে? টেক ইউর টেবিল প্লিজ। এখানে আবার ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা ইনফিনিটিভ টু ইউজ করব। টু টেক ইউর এর জায়গায় কি হবে? দেয়ার টেবিল, প্লিজটার ব্যবহার হবে না। টু টেক দেয়ার টেবিল, ফুল স্টপ। বুঝতে পারছো? একটু জোরে বল। গুড। এবার পরের নিয়মে আয়, আমি করতে দেবো কয়েকটা, আগে এটা বুঝিয়ে দিচ্ছি। এবার আসছে ফর্মাল ভোকেটিভস। এইগুলো খুব বেশি ব্যবহার করা হয়, যার দ্বারা কাউকে সম্বোধন করা হবে, অবশ্যই সেটা অফিসিয়াল ওয়েতে। আমরা যেরকম বলি কাউকে স্যার বলি, সম্বোধন করে বলি না, স্যার ম্যাডাম কেমন আছেন, হ্যাঁ। আবার কোনো প্রিয় ব্যক্তি হলে, কোনো ছোট কারো প্রতি যদি স্নেহ থাকে, স্নেহভাজন হয়, তাহলে ডিয়ার বলা হয়, চাইল্ড বলা হয়। তো এই যে ওয়ার্ডগুলো এখানে ইউজ করা হয়েছে, স্যার, ম্যাডাম, ডিয়ার, চাইল্ড, এগুলো সব কি ফর্মাল ভোকেটিভস। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওগুলোকে পুরো বাদ দিয়ে দেবো, ওগুলো একদম বাদ চলে যাবে। ওর জায়গায় আমরা অ্যাডভার্ব ইউজ করব, কি? রেসপেক্টফুলি
বা অ্যাফেকশনেটলি। আরেকটা হয় লাভিংলি করতে পারো, লাভিংলি। আরেকটা আমি যোগ করে দিচ্ছি এখানে, লাভিংলিও হয়। বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, যখন আমরা দেখবো ডায়রেক্ট নারেশনে কোন রকম ভোকেটিভস আমরা পাবো যেগুলো, সেগুলো যদি স্যার, ম্যাডাম, ডিয়ার, চাইল্ড এই ধরনের কোনো ভোকেটিভস হয়, তার ক্ষেত্রে এই ভোকেটিভ গুলো ইনডাইরেক্ট নারেশনে পুরোপুরি বাদ চলে যাবে। তার পরিবর্তে আমরা সেন্সটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কি করতে পারি, আমরা অ্যাডভার্ব ইউজ করব। রেসপেক্টিভলি যেখানে দরকার হবে শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে, যেখানে ভালোবাসা স্নেহ প্রকাশ পাচ্ছে, সেখানে আমরা করবো কি অ্যাফেকশনেটলি বা লাভিংলি। এবার একটা উদাহরণ দেখো, বুঝতে পারবে। কথা নয়, দেখো সবাই কথা বলবেন একদম। গ্র্যান্ডপা সেড টু তাপস, দাদু তাপসকে বলছে চাইল্ড, বলে না বাছা, হ্যাঁ কচি, বলে না ওই কচি দেখ শুন না রে, সোনাটা যে কচিটা যে বলে না, সেটা সেই ক্ষেত্রে আমরা কি করি, ইউজ করি চাইল্ড। চাইল্ড হোয়াই আর ইউ ক্রাইং সো বিটারলি, বাছা তুই কেন এত বিশ্রী ভাবে কান্নাকাটি করছিস। তো এখানে চাইল্ড বলে দাদু তার নাতিকে সম্বোধন করছে, বাছা বলে বলছে, এর দ্বারা কি প্রকাশ পাচ্ছে, দাদুর স্নেহ প্রকাশ পাচ্ছে অ্যাফেকশনেটলি। আমি তখন কি করব, এই চাইল্ডটাকে বাদ দিয়ে দেবো, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে, এটা বাদ চলে যাবে, এটা অমিটেড হবে, অমিটেড মানে বাদ যাবে। এবার ওই সেন্সটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কি করব, একটা অ্যাডভার্ব ইউজ করব রিপোর্টিং ভার্বের সঙ্গে। এবার তুমি দেখো তো এই যে বাকি অংশটা পড়ে আছে, হোয়াই আর ইউ ক্রাইং সো বিটারলি, এটা কি ইন্টারোগেটিভ সেন্স তো, কোশ্চেন তো, তাহলে এই সেড টুটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো, আস্কড অর এনকোয়ার্ড, যে কোনো একটা হয়। তো তোমরা এখানে আস্কড লিখো, গ্র্যান্ডপা আস্কড তো লিখবো, অ্যাডভার্ব ইউজ করব অ্যাফেকশনেটলি, দাদু স্নেহের সহিত ভালোবাসার সহিত জিজ্ঞেস করলো তাপসকে। গ্র্যান্ডপা affectionately asked কাকে, তাপস, লিসনার হচ্ছে তাপস, অডিয়েন্স তাপস। এবার দেখো চাইল্ড তো বাদ চলে গেছে, চাইল্ডের জন্য আমরা এখানে অ্যাফেকশনেটলি ইউজ করেছি। পড়ে আছে রিপোর্টিং, যে রিপোর্ট স্পিচে যে পড়ে আছে হোয়াই আর ইউ ক্রাইং সো বিটারলি, এটা তো কোশ্চেনে আছে, ডব্লিউএইচ কোশ্চেন, লিঙ্কার হিসেবে ওই ডব্লিউ ওয়ার্ডটা বসে যাচ্ছে, তাহলে তাপস হোয়াই। এবার বাকি যে কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেন আকারে যেটা স্টেটমেন্টে করো, হোয়াই বসে গেছে, আর ইউ ক্রাইং মানে ইউ আর ক্রাইং, ইউ বলতে কে তাপস, তার জন্য প্রোনাউন হিসেবে আসবে কে হি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হবে হি ওয়াজ ক্রাইং, হোয়াই হি ওয়াজ ক্রাইং, যেমন আছে সো বিটারলি যোগ করে দাও।
বুঝতে পারা যাচ্ছে? সবাই বুঝে গেছে তো? গ্র্যান্ডপা অ্যাফেকশনেটলি আস্কড তাপস why he was crying so bitterly. এবার টাস্ক দিলে করতে পারবি তো? কয়েকটা দিচ্ছি, কর।